আসলে তুই আমাকে কোনো দিন ভালোই বাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস আমাকে। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতি না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করেছি। কিন্তু না, তুই আমাকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা না হয় বাঁধা ছিল, কিন্তু তোর হাত পা তো বাঁধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এড়িয়ে চলতি। আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছি। একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস আমার কি অবস্থা হতে পারে? যে লোকটা তোকে এত কাহিনী করে বিয়ে করলো, সেই লোকটা তোকে এভাবে ঠকাবে ভাবলি কি করে তুই? একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, তাহলে বুঝতি হয়তো কোনো কারণ ছিল যার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম আমি। কিন্তু তুই জানিস তোকে আমি এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাই। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে যায়। আর তুই কি করে পারলি ঈশানের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান, একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আমার লাগছে হাতে, প্লিজ ছাড়ুন। আমি জিসান দাঁতে দাঁত চেপে বলে, লাগার জন্যই তো ধরেছি। এই 5টা বছর তুই আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিস ঈশা, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেইনি। তোর জন্য আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই তোর এই চেহারাটা ভেসে উঠত। তোর জন্য আমার মা কষ্ট পেয়েছে, তুই একবারও আমার মার কথা ভাবলি না? এতটা স্বার্থপর তুই ঈশা, এতটা। আর তোর সাহস কি করে হলো আমার সন্তানের পরিচয় লুকিয়ে রাখার? আর এখন বলছিস আমি রুহিকে বিয়ে করেছি। ছি ঈশা ছি, তুই এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমার ইস্যুর মন মানসিকতা এতটা নীচ ছিল না। তুই আমার ইস্যু হতে পারিস না। তুই বদলে গেছিস ইস্যু, তুই বদলে গেছিস। তুই আর আমার আগের ইস্যু নস। তুই একটা স্বার্থপর ঈশা, শুধু নিজের কথা ভাবিস। তোর আশেপাশের লোকজন কে কী অবস্থায় থাকতে পারে সেটা তুই ভাবিস না। তুই শুধু নিজের কথা চিন্তা করিস, শুধু নিজের কথা। কথাটা বলেই ঈশাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় জিসান। ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় জিসানের এইসব কথা শুনে। ঈশার চোখ বেয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ে। ঈশার এখন নিজের প্রতিই ঘৃণা হচ্ছে, এটা ভেবে যে ওকে যে এতটা ভালোবাসলো, ঈশা কিনা তাকেই এতটা কষ্ট দিল। জিসানকে বিশ্বাস করা দরকার ছিল। যদি এই বিশ্বাসটা 5 বছর আগে করতো, তাহলে হয়তো জীবনটা রঙিন হতো, এত ফ্যাকাশে হতো না। ঈশার হাত পা অবশ হয়ে আসে, তারপরও নিজেকে সামলিয়ে বলে, আমি আসলে চুপ, একদম চুপ। তোর মুখে আমি একটাও কথা শুনতে চাইনি। তোর অনেক ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই ভুলটা আমি ক্ষমা করতে পারবো না। তুই আমাকে ছেড়ে চলে গেছিলি তাই না? ঠিক আছে, এবার আমি তোকে ছেড়ে চলে যাব। তখন বুঝবি ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয়, সেটা তুই এখন টের পাবি। ঈশা ভয় পেয়ে যায় জিসানের এমন চেহারা দেখে। চোখ দুটো লাল হয়ে গেছে, রাগে কপালের রগগুলো ফুলে গেছে, হাত মুঠো করে বন্দি করে রেখেছে। ঈশা আর কিচ্ছু বলার সুযোগ না দিয়েই জিসান ঘর থেকে বেরিয়ে যায়। ঈশা ধপ করে মেঝেতে বসে পড়ে। ঈশা চিৎকার করে কান্না করে দেয়, এটা আমি কি করে করতে পারলাম? কি করে? সত্যি আমি এতটা স্বার্থপর কি করে হলাম? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো তাকে আমি কষ্ট দিলাম,
তাকে আমি অবিশ্বাস করলাম। আমাকে সবকিছু জানতে হবে, সবকিছু। এই দিন পার্টির পরে কি হয়েছিল, ওই দিন পার্টির পরে কি হয়েছিল, রুহি আপু কেন ভাইয়াকে এসব করতে বাধ্য করেছিল। বাড়ির সবাই জিসানের ঘরে এসে দেখে ঈশা মেঝেতে বসে কান্না করছে। ঈশা ভাবি কি হয়েছে? ভাই এভাবে বাড়ির বাইরে চলে গেল কেন? ঈশা কি হয়েছে? তোরা নিজেদের মাঝে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিচ্ছিস না কেন? আমার আর এই অশান্তি ভালো লাগছে না। 5টা বছর আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। এবার প্লিজ তুই এমন করিস না যাতে করে আমার ছেলে আরও কষ্ট পায়। ভাঙা গলায় বলে, মামুনি, আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই রুহি। সালিয়া বেগম ঈশার কথা শুনে রেগে বলেন, চুপ কর। রুহি যাই করুক না কেন, তোর নিজের ভালোবাসার প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তুই আমার ছেলেকে ছেড়ে যেতে পারতি না। ঈশা বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখের পানি মুছে বলে, আমি জানি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি এবার সব ঠিক করে দেব, তোমাকে কথা দিলাম। আমার ছেলের যদি কিছু হয় ঈশা, তাহলে আমি কিন্তু তোকে ক্ষমা করব না এবার। না মামুনি, ওনার কিছু হতে দিব না আমি। সালিয়া বেগমকে কথাটা বলে জিসার দিকে ফিরে বলে, জিসা, আমি সবকিছু জানতে চাই। ওই দিন রাতে পার্টির পর কি হয়েছিল। ভাবি প্লিজ তুমি শান্ত হও, না হলে তুমিও অসুস্থ হয়ে যাবে। না জিসা, আমি শান্ত হতে পারবো না, আমাকে সবকিছু জানতে হবে। তুমি আমাকে প্লিজ বলো। মা তুমি প্লিজ রিহি আর ঈশানের কাছে যাও, আমি ভাবির কাছে আসি। রিহিকে? আমার আর সাইদের সন্তান ভাবি। তার মানে ওই দিন জিসার ডেলিভারি হয়েছিল আর আমি কিনা। মনে মনে জিসাকে বলে, জিসা প্লিজ বলো আমাকে কি হয়েছিল ওই দিন। তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে ভাইয়া তোমাকে খুঁজতে থাকে, কিন্তু তোমাকে কোথাও পাইনি পার্টিতে। তাই তোমাদের ঘরে যায় ভাইয়া তোমাকে খুঁজতে। ঘরে গিয়ে ভাইয়া একটা চিঠি দেখতে পায়। চিঠিটা পড়ে জানতে পারে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। ভাইয়া তোমার নাম ধরে জোরে একটা চিৎকার করে। আমরা সবাই ভাইয়ার এমন চিৎকার শুনে ভাইয়ার কাছে যাই। আমাদের সাথে ওই রুহিও যায়। ঘরে গিয়ে দেখি ভাইয়া হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে, বাম হাতে চিঠিটা নিয়ে। আমরা কেউ সাহস পাচ্ছিলাম না ভাইয়ার কাছে যাওয়ার, কিন্তু ওই বজ্জাত রুহি ভাইয়ার কাছে গিয়ে বলে, অতীত। জান, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর ওই 3rd ক্লাস মেয়েটা চলে এসছে, তো কি হয়েছে? আমি আছি তো, আমি তোমাকে ওর থেকে দ্বিগুণ ভালোবাসবো, তখন তুমি ওকে ভুলে যাবে একদম। রুহির কথাটা বলতে দেরি হয়, কিন্তু জিসান রুহিকে থাপ্পড় মারতে দেরি হলো না। তোমার সাহস কি করে হলো আমার ইস্যুকে 3rd ক্লাস বলার? জিসান, তুমি আমাকে মারলে? হাত দিয়ে রুহি বলে, হ্যাঁ মারলাম। কি ভেবেছিলে তুমি আমি চুপ করে সব কিছু সহ্য করে নেব? কিন্তু আর না, অনেক করেছি সহ্য। এবার তোমার পালা। কি করে তোমাকে শোধরাতে হয় আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু তার আগে আমাকে ইস্যুকে খুঁজে বের করতে হবে। না জানি ও কোথায় চলে গেছে। জিসান কথাটা বলেই তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান সারা শহর ঈশাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পায়নি। জিসান রাত 2টোর দিকে বাড়িতে ফিরে। জিসানকে দেখেই সালিয়া বেগম বলেন, জিসান, ঈশাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ঈশাকে খুঁজে পাইনি মা, ও আমার জীবন থেকে চলে গেছে মা। আমি কি করে থাকবো ওকে ছেড়ে? এর মাঝে রুহি জিসানের সামনে এসে রাগী গলায় বলে, জিসান, তোমার সাহস কি করে হলো আমাকে অপমান করার? সবার সামনে দিয়ে তুমি পার্টি থেকে চলে গেছো, বুঝতে পারছো তুমি আমার কতটা ফেস লস হয়েছে? চুপ, একদম চুপ। আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য আমার ইস্যু আমাকে ভুল বুঝে চলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। জিসান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। করবে তুমি? সব ফাঁস করে দিবে? আর তুমি কি ফাঁস করবে? আগে তো তুমি নিজেকে বাঁচাও, তারপর না হয় সব ফাঁস করার কথা বলো। আর কি ফাঁস করবে তুমি? ওই ছবিগুলো। ওকে ফাঁস করে দাও। জিসান, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো।
বাড়াবাড়ি কি দেখেছো তুমি? জিসান, তুমি তোমার কথা রাখোনি। তুমি বলেছিলে আমাদের বিয়ের কথা সবার সামনে আজকে বলবে, কিন্তু তুমি 3rd ক্লাস মেয়েটাকে খুঁজতে চলে গেছো। বুঝতে পারছো তোমার এই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে? জিসান বিদ্রুপের স্বরে বলে, বিয়ে তোমার মতো মেয়েকে এই জিসান চৌধুরী বিয়ে করবে কি করে ভাবলে তুমি? আর তুমি যেই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিলে সেই ছবিগুলো এখন আমার কাছে। কি? রুহি তাড়াতাড়ি করে নিজের ফোন চেক করে দেখে জিসানের কলার ধরে বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার সাথে প্রতারণা করছো জিসান। প্রতারণা? হ্যাঁ, আমি প্রতারণা করেছি, আর সেটা তোমার কাছ থেকে শিখেছি রুহি। রুহির হাত কলার থেকে ছাড়িয়ে বলে, না না, আমি কিছুতেই হাঁটতে পারি না। এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব রুহি। তুমি কি ভেবেছিলে সব কিছু তোমার হাতে? না, কিছুই তোমার হাতে ছিল না। আমি জাস্ট তোমার সাথে অভিনয় করেছিলাম সব কিছু জানার জন্য, আর আমি সেটাতে সফলও হয়েছি। সালিয়া বেগম চিৎকার করে বলেন, এসব কি হচ্ছে জিসান? সব খুলে বলছি মা তোমাকে। এবার সবাইকে এটা জানাতেই হবে, আরও বেশি দেরি হওয়ার আগে। ওই দিন সকালে উঠে দেখি আমার ফোনে একটা মেসেজ আসে, আর সাথে একটা ছবিও ছিল, যেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। মিস্টার জিসান চৌধুরী, তুমি যদি নিজের বউকে অসম্মানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে এই ঠিকানাতে তাড়াতাড়ি চলে আসো, আর না হলে যেই ছবিটা দিয়ে এটা ভাইরাল করে দিব, তখন আপনার স্ত্রী হয়তো ফেমাস হয়ে যাবে। আপনার স্ত্রী যখন রাস্তায় বের হবে তখন মানুষজন অনেক কিছু বলবে, তখন হয়তো কথাগুলো শুনতে আপনার একদম সহ্য হবে না। জিসান মেসেজটা দেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে একটা হোটেলে আসে। জিসান হোটেলে ঢুকে দোতলার একটা ঘরে ঢুকতেই বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী, আপনার এই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। হ্যাঁ, কে তুমি? এসব করার মানে কি? জিসান মানুষটার মুখটা দেখতে পায়নি উল্টো দিকে ঘুরে বসে থাকার কারণে, কিন্তু যখনই মানুষটা জিসানের দিকে ফিরে তাকায় মানুষটাকে দেখে জিসান ভীষণ অবাক হয়। রাহুল, তুই এখানে? আমি কি ভেবেছি তুমি আমাকে জেলে আটকে রাখবে? আসলে আমি তোর মতো এত বোকা না, বুঝলি? আমি যদি তোর জায়গাতে থাকতাম তাহলে সেখানে আমি আমার দুশ্মনকে মেরে ফেলতাম, কিন্তু তুই এসব না করে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে ভীষণ বড় ভুল করে ফেলেছিস। তুই কিন্তু জানতি যে আমি পুলিশের কাছ থেকে ছাড়া পাবই, তাও তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলে। যাকগে, এইসব কথা বাদ দিলাম, আসল কথায় আসল কথায় আসি আমরা। আসল কথা? কিসের আসল কথা? আরে অস্থির হোস না এত তুই। আগে তো দেখ আমার সাথে কে আছে। রুহি, রুহি, দেখো তোমার আশিক চলে এসেছে। রুহি অন্য ঘর থেকে বের হয়ে আসে। জিসান ভীষণ অবাক হয় রাহুল আর রুহিকে একসাথে দেখে। রাহুল বাঁকা হেসে বলে, ভীষণ অবাক হচ্ছিস তাই না আমাদের দুজনকে একসাথে দেখে? অবাক হওয়ারই কথা। আসলে কি বলতো, রুহি চাই তোকে আর আমি চাই ঈশাকে, তাই আমরা দুজন মিলে একটা গেম সাজিয়েছি তোর জন্য। গেমটা পছন্দ হয়নি তো? জিসান ভ্রু কুচকে বলে, গেম? কিসের গেম? আরে জান, এত হাইপার হলো না। আসলে তোমার আদরের বউয়ের কিছু ছবি আছে আমাদের কাছে, যেটাতে দেখা যাচ্ছে ও রাহুলের সাথে আষ্টে পিষ্টে আছে। তোমাকেও তো একটা ছবি পাঠিয়েছি, তাই না? তুমি তো নিশ্চয়ই দেখেছো ছবিটা। এসব ছবি আমাদের কাছে আর অনেক আছে জান, চাইলে আমরা এই সব ছবিগুলো নেটে ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা তো তা করবো না। আবার করতেও পারি যদি তুমি আমাদের কথা মতো না চলো। যদি একবার এই ছবিগুলো নেটে ছেড়ে দিই তাহলে কি হবে বলো তো? সারা দেশের লোক জেনে যাবে যে জিসান চৌধুরীর বউ বাইরে পরকীয়া করে বেড়ায়। তখন তোমাকেই ফেস লস হতে হবে, আর সেটা তুমি নিশ্চয়ই চাইবে না, তাই না? রুহির কথা শুনে জিসান দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, রুহি, আমার ঈশ্বর নামে আর একটা বাজে কথা বলবে না।
তার ফল কিন্তু ভালো হবে না। এখন তো আমরা বাজে কথা বলছি, তারপর যখন চারিপাশের লোকজন বাজে কথা বলবে তখন কি তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে? জিসান শান্ত গলায় বলে। কি করতে হবে আমাকে? রাহুল টেবিলে টোকা দিয়ে বলে। এই তো লাস্ট পয়েন্টে এসেছিস। রুহি পায়ের উপর পা তুলে বলে। তোমাকে ঈশাকে কষ্ট দিতে হবে, আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আর আমার আর তোমার বিয়ের কথা বলতে হবে পার্টি রেখে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমার ঈশার যেন কোনো ক্ষতি না হয়। রাহুল ম্লান হেসে বলে। হবে না ঈশার কোনো ক্ষতি, ওর ক্ষতি হলে আমার কি হবে বল? এভাবে রুহি চৌধুরী বাড়িতে আসে। রুহি বাড়িতে আসার পর এক এক দিন রাতে জিসান রুহিকে ড্রিঙ্ক করায়, যাতে করে রুহি সব সত্যি কথা বলতে পারে। রুহি মাতাল হয়ে বলে, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না ঈশার কাছে। জিসান না চাওয়া সত্ত্বেও দাঁতে দাঁত চেপে বলে, রুহি, আমি আর ঈশার কাছে ফিরে যাব না। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি বুঝে গেছি তুমি হলে আমার আসল ভালোবাসা, আর ঈশা হলো শুধুমাত্র আমার মোহ। রুহি বোকার মতো হাসতে হাসতে বলে, হ্যাঁ করবো তো, তার আগে তোমাকে আমায় সব বলতে হবে। কি বলবো? কি করে তোমার আর রাহুলের দেখা হয়েছে? রুহি জিসানের গায়ে টলতে টলতে বলে, তোমাকে তো বলতেই পারি, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? কিন্তু এইসব কথা শুধু তোমাকেই বলবো, তুমি কিন্তু কাউকে বলবে না। না, কাউকে বলবো না। তোমার আর আমার মাঝে এসব কথা থাকবে। ওই দিন আমি একটা রেস্টুরেন্টে যাই, আর পাশের টেবিলে রাহুল বসে বসে কার সাথে ফোনে জানি কথা বলছিল। রাহুল ফোনে কথা বলছিল কি জানো? ও কি বলছিল? বলছিল অতীত। এটা কি করে করতে পারলি তুই? ঈশাকে তুলে আনতে পারলি না, আর উল্টো ঈশাকে আঘাত করলি। এখন আমি বসকে কি বলবো? বস, আমি আঘাত করিনি, এই সান্দু আঘাত করেছে। সান্দুকে বস গুলি করে দিয়েছে ম্যাডামের গায়ে হাত দেওয়ার জন্য। কি বলছিস কি তুই? বস ওকে মেরে দিয়েছে? হ্যাঁ বস, এখন আপনাকে কিছু করতে হবে, না হলে বস আপনাকেও গুলি করবে। ওকে তুই যা এখন, ফোনটা আমি পরে কথা বলবো তোর সাথে। রাহুল কিছু বুঝতে পারছে না কি করে নিজেকে সেভ করবে। রাহুলের সামনে এসে তখন একটা মেয়ে বসে, সে আর কেউ না, রুহি। রাহুল আমি রুহি, আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? ভ্রুকুচকে বলে, না, কোনো হেল্প করা লাগবে না আপনাকে। রাহুল চলে যেতে চাইলে রুহির একটা কথা শুনে আবারও চেয়ারে বসে পড়ে সে। কি বললেন আপনি? হ্যাঁ, আমি ঈশাকে চিনি, আর আমি চাইলেই ঈশাকে আপনার কাছে এনে দিতে পারি, কিন্তু আপনাকে কিছুটা আমাকেও হেল্প করতে হবে। এতে আপনার কি স্বার্থ? আমার স্বার্থটা হলো জিসানকে আমার চাই। ও তাহলে আপনি সেই জন যে জিসানের প্রেমিকা? আসলে ঈশার সাথে আমার রিলেশন ছিল, কিন্তু সেটা আমি ধরে রাখতে পারি নাই। ওয়াও, তাহলে তো আরো ভালো। কেমন ভালো? দেখেন, নিশ্চয়ই আপনার কাছে ঈশার কিছু ছবি আছে। তা আছে। আর তখনই আমরা এই প্ল্যানটা করি দুজন মিলে। রুহি পুরোপুরি মাতাল হয়ে গেছে, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে। আচ্ছা রুহি, ঈশার সবগুলো ছবি কি আরো কোথাও তুমি রেখেছো লুকিয়ে? কিন্তু তোমাকে কেন বলবো? জিসান অভিমানী কণ্ঠে বলে, ঠিক আছে, বলতে হবে না তোমাকে। তুমি আমাকে একটু বিশ্বাস করো না রুহি? আমার জানটা রাগ করে না, ঈশার ছবিগুলো আমার ফোনেই আছে, কারণ এইসব ছবিগুলো আমি এডিট করেছি। এডিট করে রাহুল আর ঈশাকে কাছাকাছি এনেছি, বুঝলে? এবার একটা কিস করো প্লিজ প্লিজ। রুহি আর কিছু বলতে পারলো না, মাতাল হয়ে বিছানাতেই শুয়ে পড়ে। জিসান রুহির মুখে হালকা থাপ্পড় মেরে বলে, এই রুহি প্লিজ এটা বলো, ঈশাকে আঘাত করার কারণে কে ওই গুন্ডাকে গুলি করেছিল? প্লিজ রুহি, এটা বলো আমাকে। বর্তমান। ভাইয়া এভাবে তোমার ছবিগুলো ওদের হাত থেকে রক্ষা করে। ওই দিন পার্টির রাতে ভাইয়া রুহিকে বাড়ি থেকে বের করে দেয়। ঈশা ধপ করে বিছানায় বসে পড়ে আর বলতে থাকে,
আমি আমি কি করে ভুল বুঝলাম ওনাকে? কি করে? ভাবি, এখন তুমিই পারো ভাইয়াকে ফিরিয়ে আনতে। জানি না ভাইয়া কোথায় চলে গেছে। কি ভাই, আমি জানি উনি কোথায় যেতে পারে। আমাকে তাড়াতাড়ি করে ওনার কাছে যেতে হবে, কিছু হওয়ার আগেই। ঈশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাগান বাড়িতে যায়। ঈশা জানতো জিসান আসলে এই বাগান বাড়িতেই আসবে, ঈশা আস্তে আস্তে করে গাড়ি থেকে নেমে বাগান বাড়ির ভেতরে ঢুকে। ঈশা সদর দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ঈশা গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা ঘরে ঢুকে। ঈশা ঘরে ঢুকে দেখে জিসান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তুই এখানে কেন এসেছিস? ঈশা হঠাৎ জিসানের এমন কথা শুনে অবাক হয়ে বলে, তুমি বুঝলে কি করে আমি যে এখানে এসেছি? তুমি তো আমাকে দেখোনি। আমি বুঝতে পারি, তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি অনুভব করতে পারি। তুই যখন আমার আশেপাশে থাকিস তখন বুকের মাঝে একটা কম্পন কাজ করে। তোর প্রতিটি পায়ের ধ্বনি আমি শুনতে পাই। তোর উপস্থিতি আমাকে তখন জানান দেয় তুই আমার আশেপাশে আছিস। তাই তোকে দেখার কোনো প্রয়োজন হয় না আমার। এবার বল, এখানে কেন এসেছিস? ঈশা দৌড়ে গিয়ে জিসানকে পেছন থেকে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরাতে জিসান 2 কদম সামনের দিকে এগিয়ে যায়। জিসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ডান হাতে 2 আঙ্গুলের মাঝে অর্ধেক জ্বলন্ত সিগারেটটা নিয়ে। ঈশার চোখের পানি জিসান স্পষ্ট অনুভব করছে, কারণ জিসানের শার্টটা ভিজে গেছে ঈশার চোখের পানি দিয়ে। ঈশা ভাঙা গলায় বলে, সরি জিসান, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি আর পারছি না এত কষ্ট সহ্য করতে। জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে নিজের নামটা শুনে। জিসান নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছে ঈশার সামনে, কিন্তু জিসান যে ঈশার সামনে নিজেকে শক্ত রাখতে পারে না। ঈশার স্পর্শ পেয়ে যে জিসান নিজেকে হারিয়ে ফেলেছে। এত বছর পর ভালোবাসার মানুষের স্পর্শ পেয়েছে জিসান, তাই নিজেকে জিসানের কাছে সামলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। জিসান হাত থেকে সিগারেটটা ফেলে নিজের বুকে রাখা ঈশার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। ঈশা আবারও বলা শুরু করে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। জিসান ঈশার দিকে ঘুরে তাকায়। ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে আছে, তা দেখে জিসান বলে, কি হলো, আমার দিকে তাকা। ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিচেই তাকিয়ে আছে। জিসান ঈশার থুতনি ধরে মুখটা উঁচু করে। জিসান তাকিয়ে দেখে ঈশা কান্না করে বন্যা বয়ে দিয়েছে চোখের। জিসান ঈশার চোখের কোণে জমে থাকা পানিটা নিজের বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঈশার অশ্রুসিক্ত নয়নে। ঈশা জিসানের এমন কাণ্ডে একদম প্রস্তুত ছিল না। ঈশার বুকের ভেতরে মনে হচ্ছে যেন কে হাতুড়ি পিটাচ্ছে। জিসান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, একদম কান্না করবি না। তুই তো জানিস তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। তারপরেও তুই আমাকে জ্বালানোর জন্য এমনটা করিস। আচ্ছা, আমাকে জ্বালিয়ে তুই কি শান্তি পাস বল তো একটু শুনি। ঈশা ধপ করে জিসানকে জড়িয়ে ধরে। জিসানের বুকে মাথা রেখে ঈশা জোরে একটা নিঃশ্বাস ফেলে। এত বছর পর যে ঈশা জিসানের বুকে মাথা রেখেছে, ঈশার খুব ইচ্ছে করছে জিসানের বুকে এমন ভাবেই সারা জীবনটা কাটিয়ে দিতে। ঈশা 2 চোখ বন্ধ করে জিসানের হৃৎপিণ্ডের আওয়াজ শুনছে। জিসান মুচকি হেসে ঈশাকে জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নেয়, কিন্তু জিসান হঠাৎ করে ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা ভয় পেয়ে যায় হঠাৎ করে কোলে তুলে নেওয়ার জন্য। কি করছো কি তুমি? আমাকে নিচে নামাও। কি জিসান ঈশাকে নিয়ে বিছানাতে বসায় আর ঈশার দিকে এক নজর তাকিয়ে থাকে। ঈশা জিসানের চাহনি দেখে বলে, হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? জিসান ঈশার গোলাপি ঠোঁটের উপর তর্জনী রেখে বলে, হিস, একটাও কথা বলবি না। তোকে কত বছর ধরে একটু কাছে পাইনি বলতো। আজকে তো আর আমাকে বাধা দিতে পারিস না তুই। ঈশা বুঝতে পেরে যায় জিসান কি চায়। ঈশা জিসানের এমন নেশা ভরা চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যায়। জিসানের যে খুব ভালো লাগছে ঈশার এমন লজ্জা মাখা মুখ দেখে। জিসান ঈশার গালে হাত রেখে গাল স্লাইড করছে। জিসানের ছোঁয়াতে ঈশা বারবার কেঁপে উঠছে। ঈশার গাল ছেড়ে এবার জিসান ঈশার ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে। ঈশা নিজের চোখ বন্ধ করে জিসানের প্রত্যেকটা ছোঁয়া অনুভব করে। জিসান ঈশাকে বিছানাতে শুয়ে দেয় আর নিজেও ঈশার উপর শুয়ে পড়ে। জিসান ঈশার কপালে একটা ডিপ কিস করে। ঈশার গলায় আর মুখে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে জিসান। জিসান ঈশার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেয়।
ঈশা চাদর খামচে ধরে। ঈশার চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এই 2 ফোঁটা নোনা জল যে ঈশার আনন্দের অশ্রু। জিসান ঈশার গলায় একটা কামড় দিতেই ঈশা আর্তনাদ করে ওঠে। আ সরি জান, আর হবে না, আদর করে দিচ্ছি। জিসান যে জায়গাতে কামড় দিয়েছে সেই জায়গায় জিসান একটা ডিপ কিস করে। জিসান আর ঈশার মাঝে আস্তে আস্তে সব আবরণ সরে যায়। জিসান আবারও আজকে ঈশাকে নিয়ে যাবে এক সুখের রাজ্যে। সাদা চাদরের নিচে দুটো দম্পতি একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঈশা চোখ বন্ধ করে জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে। জিসান নরম গলায় ঈশাকে ডাক দেয়। জান, না। ঘুমিয়ে গেছিস? আচ্ছা, একটা কথা বলবো? কি? রুহি আপুর রাহু কোথায়? ওদের কথা জেনে তোর লাভ নেই। ঈশা অভিমানের স্বরে বলে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।